আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারলের বাংলা অনুবাদ। আজ তৃতীয় পর্ব। হঠাৎ করেই ভেঙে গেল ঘুম। বিছানায় উঠে বসে স্ক্রুজ প্রথমটাই বুঝতে পারলেন না একটা বেজেছে কিনা। পরক্ষণই ভাবলেন নিশ্চয়ই বেজেছে, নইলে এত গাঢ় ঘুম হঠাৎ করে ভেঙে যেত না। মার্লের পাঠানো দ্বিতীয় ভূতটা আসবে এখন। ভীষণ ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্ক্রুজ ভাবলেন আজকের ভূতটা আবার না জানি চাদরের কোন দিক ধরে টান দেয়। কথাটা মনে হতেই চাদর গুটিয়ে রেখে আবার শুয়ে পড়লেন তিনি। তীক্ষ্ণ নজর রাখতে লাগলেন বিছানার চারপাশে। আজকে সরাসরি ভূতটার মুখোমুখি হবেন তিনি, চমকে দেবার কোনো রকম সুযোগ দেবেন না। মোট কথা, সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে রইলেন স্ক্রুজ। শিশু কিংবা গন্ডার যে রূপ ধরেই ভূতটা আসুক না কেন, ঘাবড়ে যেতে তিনি রাজি নন। ধীরে ধীরে সময় কাটতে লাগল। একসময় ঢং করে একটা বাজতে সামান্য চমকে উঠলেন স্ক্রুজ। তার ধারণা ছিল রাত 1টা বেজে গেছে ঘুম থেকে ওঠার আগেই। অপেক্ষা করতে লাগলেন তিনি, কিন্তু কোনো ভূত এলো না। কেটে গেল 5 মিনিট, 10 মিনিট, এমনকি 15 মিনিট, তবুও এলো না কেউ। স্ক্রুজ লক্ষ্য করেছেন 1টা বাজার সাথে সাথে লালাভ একটা আলো এসে পড়েছে তার বিছানার ওপরে। যদিও এর কোনো অর্থ তিনি খুঁজে পাননি। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন ভূত এলো না, তখন বিষয়টা গোড়া থেকেই ভাবতে লাগলেন স্ক্রুজ। একসময় তার মনে হলো আলোটা পাশের ঘর থেকে আসছে। দেখতে দেখতে ধারণাটা বদ্ধমূল হয়ে চেপে বসল তার মনে। উঠে পড়লেন তিনি, চটি পায়ে এগিয়ে চললেন পাশের ঘরের দিকে। তালায় হাত দিতেই অদ্ভুত গলায় কে যেন ডেকে উঠল তার নাম ধরে। ভেতরে ঢুকতে বলল। ঢুকলেন স্ক্রুজ। কোনো সন্দেহ নেই ঘরটা তারই, কিন্তু অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে সেখানে। ছাদ আর দেয়াল থেকে ঝুলছে হলি, মিসলটো আর আইভি। পাতাগুলোয় আলো প্রতিফলিত হবার ফলে মনে হচ্ছে অসংখ্য ক্ষুদে আয়না যেন বসানো হয়েছে সারা ঘর জুড়ে। অদ্ভুত দর্শন এক চুলো থেকে বেরোচ্ছে আগুনের উজ্জ্বল শিখা। মেঝের উপর স্তূপীকৃত হয়ে পড়ে আছে টার্কি, রাজহাঁস, মুরগি, লবণ দেয়া শুয়োরের মাংস, মায়ের দুধ না ছাড়া শুয়োর ছানা, মাংসের বড় বড় টুকরো, সসেজ, কিমার চপ, প্লাম পুডিং, ঝিনুক, চেস্টনাট, লাল টকটকে আপেল, রসালো কমলা, মিষ্টি নাশপাতি, প্রকাণ্ড প্রকাণ্ড কেক আর বাটি ভর্তি পাঞ্চ। স্তূপটার পাশেই বসে আছে বিশাল এক হাসি খুশি ভূত, হাতে মশাল। জ্বলন্ত মশালটা মাথার উপরে উঁচু করে ধরায় তার আলো এসে পড়েছে স্ক্রুজের গায়ে। এসো, প্রফুল্ল গলায় বলল ভূত। পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। আরে এসো, সংকোচের কিছু নেই। ভূতটার সামনে গিয়ে মাথা নিচু করে রইলেন স্ক্রুজ। এতক্ষণ ধরে সাহস বজায় রেখেছিলেন তিনি। ভূতটার আচরণেও ভয়ের কিছু নেই, তবু কেন যেন চোখ তুলে তাকাতে ইচ্ছে হচ্ছে না। আমার দিকে চেয়ে দেখো, বলল ভূত। আমি বর্তমানকালের ক্রিসমাসের ভূত। সশ্রদ্ধ ভঙ্গিতে তাকালেন স্ক্রুজ। সাদা পশমের ঘের দেয়া সবুজ একটা রোব পরে আছে ভূতটা। অত্যন্ত শিথিলভাবে পরার ফলে বেরিয়ে আছে প্রশস্ত বুক। রোবের নিচ দিয়ে দেখা যাচ্ছে খালি পা। মাথায় জড়ানো একটা হোলির মালা। গাঢ় বাদামি কোকড়ানো চুলগুলো বেশ লম্বা। মুখটা অমায়িক। কোমরের কাছটায় ঝুলছে প্রাচীন একটা কোষ, যদিও তার ভেতর তরবারি নেই। কোষটার সারা গায়ে মূর্চে ধরে গেছে। আমার মতো ভূত নিশ্চয়ই আগে কখনো দেখনি, বলল ভূতটা। জীবনেও না, বললেন স্ক্রুজ। আমাদের পরিবারের কম বয়সী কারোর সঙ্গে দেখা হয়নি কখনো, জানতে চাইল ভূত। মনে হয় না, বললেন স্ক্রুজ। কিছু মনে করবেন না, আপনার বুঝি অনেকগুলো ভাই? 1800-রও বেশি, বলল ভূত। আপনাদের পরিবারটির প্রশংসা না করে পারছি না, বিড়বিড় করে স্ক্রুজ বললেন। উঠে দাঁড়ালো ভূতটা। স্ক্রুজ নরম গলায় বললেন, যেখানে খুশি নিয়ে চলুন আমাকে। গতরাতে গিয়েছিলাম ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু শিখেছি অনেক কিছু। যদি আপনিও আমাকে কিছু শেখাতে এসে থাকেন, এমন কিছু শেখান যাতে আমার উপকার হয়। তুমি আমার রোব স্পর্শ করো। রোবের একটা প্রান্ত চেপে ধরলেন স্ক্রুজ। হলি, মিসলটো, আইভি, টার্কি, রাজহাঁস, মুরগি, শুয়োরের মাংস, সসেজ, চপ,
পুডিং, পাঞ্চ সব উধাও হয়ে গেল চোখের পলকে। উধাও হলো ঘর, চুলার আগুন, লালাভো আলো, এমনকি রাতও। দুজনে এসে পৌঁছল শহরের এক রাস্তায়। ক্রিসমাসের সকাল। বাড়ির সামনে থেকে বরফ পরিষ্কার করতে করতে বেসুরো গলায় গান গাইছে লোকেরা। চারপাশে আর ছাদে বরফ থাকায় বেশ কালো মনে হচ্ছে বাড়িগুলোর সম্মুখ ভাগ। রাস্তায়ও জমে আছে পুরু বরফ, তার উপর দেখা যাচ্ছে গাড়ির চাকার দাগ। মোড়ের কাছে অসংখ্য চাকা অতিক্রম করেছে একে অপরকে। মুখ গোমড়া করে আছে আকাশ। ছোট ছোট গলিগুলোর শ্বাসরোধ করতে চাইছে মলিন কুয়াশা। আপাত দৃষ্টিতে আনন্দের কোনো চিহ্ন নেই শহরে কিংবা আবহাওয়ায়। তবু একটা প্রফুল্ল ভাব যেন ছড়িয়ে আছে চারপাশে। মনে হচ্ছে আনন্দের বার্তা নিয়ে হয়তো সূর্য আসবে দূরদেশ থেকে, প্রকৃতিকে ভরিয়ে দেবে হাসির হিল্লোলে। যারা বরফ সাফ করছে, আনন্দের অন্ত নেই তাদের। একজন আরেকজনকে বরফ ছুঁড়ে মারছে। কুৎসিত কথা ছুঁড়ে মারার চেয়ে এটা অবশ্য অনেক ভালো। বরফ ঠিকমতো আঘাত আনলে হেসে লুটিয়ে পড়ছে তারা। এমনকি লক্ষ্যভ্রষ্ট হলেও হাসির কমতি হচ্ছে না। মুরগির মাংসের কিছু দোকান খোলা আছে এখনও। ফলের দোকানগুলো সম্পূর্ণ খোলা। স্তূপ হয়ে আছে নাশপাতি আর আপেল। আঙুরগুলো এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, দেখলেই জিভে পানি আসে। পড়ে আছে কমলা আর লেবু। কাগজের ব্যাগে করে এগুলো নিয়ে যাওয়া হবে ডিনারের পর খাবার জন্য। চারপাশে ছড়ানো এই ফলগুলোর মাঝখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সোনালি আর রূপালি মাছ। মাত্র দুটো কি একটা করে শাটার খোলা আছে মুদি দোকানগুলোর, কিন্তু সেই ফাঁকটুকু দিয়েই দেখা যাচ্ছে হরেক রকমের দৃশ্য। একপাশে স্তূপীকৃত হয়ে পড়ে আছে কিশমিশ, বাদাম, দারুচিনি। বাক্সের ভেতর থেকে উঁকি দিচ্ছে ফরাসি প্লাম। নাকে ঝাপটা মারছে উৎকৃষ্ট চা আর কফির সুগন্ধ। জিনিস নেয়ার জন্য ঠেলাঠেলি করছে ক্রেতারা। এদিক সেদিক ছুটোছুটি করে টুকিটাকি নানান জিনিস কিনে তার অর্ধেকই হয়তো ফেলে রেখে যাচ্ছে কাউন্টারে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছে হন্তদন্ত হয়ে। মুদি তার কর্মচারীদের নিয়ে হাসি মুখে সামাল দিচ্ছে সব কিছু। একটু পরেই গির্জা থেকে ভেসে এলো ঘণ্টার ধ্বনি। দেখতে দেখতে মানুষের ঢল নামল রাস্তায়। যথাসাধ্য ভালো পোশাক পরেছে সবাই। সবার মুখ ভরে আছে খুশিতে। পরিচিত কারো সঙ্গে দেখা হলে কুশল জিজ্ঞেস করছে তারা। ডিনার কেনার জন্য যাচ্ছে বেকারিতে। ভূতটার ভাবসাবে মনে হলো লোকগুলোকে দেখে খুব খুশি হয়েছে সে। স্ক্রুজকে সাথে নিয়ে গিয়ে সে দাঁড়ালো বেকারির দরজায়। এক একটা লোক বেরিয়ে এলো ডিনার হাতে নিয়ে, আর হাতে ধরা মশাল থেকে সেই ডিনারের সুগন্ধি ছড়িয়ে দিতে লাগলো ভূতটা। এই সুগন্ধির শক্তিও বড় অদ্ভুত। বেরোনোর সময় হয়তো একজনকে ঠেলে ফেলে আগে যেতে চাইছে কেউ, কিন্তু ভূতের সুগন্ধির কয়েক ফোঁটা মাথায় পড়ার সাথে সাথে হেসে উঠছে দুজনেই। পরস্পর ক্ষমা চেয়ে বলছে, আজকের দিনে ঝগড়া করা উচিত নয়। ঈশ্বর চান আজ দ্বন্দ্ব কোলাহল ভুলে সবাই খুশি হয়ে থাকুক। একসময় বন্ধ হয়ে গেল বেকারি, কিন্তু রান্নার সুগন্ধ অনেকক্ষণ ভাসতে থাকলো বাতাসে। যে জিনিসটা আপনি ছড়িয়ে দিচ্ছেন তাতে অদ্ভুত একটা গন্ধ আছে, তাই না? জানতে চাইলেন স্ক্রুজ। হ্যাঁ, আমার নিজের তৈরি গন্ধ। আজকের যে কোনো ডিনারে থাকবে এই সুবাস? আবার জানতে চাইলেন স্ক্রুজ। হ্যাঁ, যদি সেই ডিনার বিতরণ করা হয় দয়ার্দ্র হৃদয়ে, বিশেষ করে যদি সেটা দেয়া হয় কোনো দরিদ্রজনকে। গরিবদের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন কেন? কারণ তাদেরই খাবারের প্রয়োজন সবচেয়ে বেশি। আমার ভাবতে খুব আশ্চর্য লাগছে, এই মানুষগুলোর নির্মল আনন্দের মাঝে আপনি কিনা একটা মূর্তিমান বাধা। আমি? চেঁচিয়ে উঠল ভূত। আপনি তো 7 দিনের ভেতর একদিন তাদের এই খাবারের সুযোগ থেকে বঞ্চিত করে রাখেন। বলতে গেলে সপ্তাহে ওই একদিনই তো ওদের কোনো রকমে খাবার জোটার সুযোগ থাকে। কিন্তু আমি তাতে বাধা দিই কি করে? আবার চেঁচিয়ে উঠল ভূত। আপনি তো চান যে যে জায়গাগুলো থেকে ওদের খাবার বিতরণ করা হয় সেগুলো 7ম দিনটিতে বন্ধ থাকুক। আমি চাই। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, কিন্তু কাজটা করা হয়ে থাকে আপনার নামে, অন্তত আপনাদের পরিবারের নামে। হ্যাঁ, তোমাদের অনেকেই সব কিছু আমাদের জানে বলে দাবি করে বটে, অথচ গর্ব, অশুভ কামনা, হিংসা, ঘৃণা, গোড়ামি, স্বার্থপরতা এইসব নিয়ে মত্ত থাকো তোমরা। কিংবা আমি কিংবা আমাদের বংশের কেউ এগুলোর নাম পর্যন্ত শুনিনি। সুতরাং যারা দোষী তাদেরকেই অভিযুক্ত করো, আমাদের নয়। স্ক্রুজ হলফ করে বললেন যে এমন ভুল আর কখনো হবে না।
তারপর ভূতটার সাথে গিয়ে হাজির হলেন শহরতলিতে। স্ক্রুজ খেয়াল করেছেন ভূতটার একটা বিরাট গুণ হল অত বড় শরীর সত্ত্বেও অনায়াসে যেখানে খুশি যেতে পারে। শহরতলিতে এসেও পাওয়া গেল সেই গুণের পরিচয়। ভূতটা গিয়ে দাঁড়ালো অত্যন্ত নিচু ছাদওয়ালা একটা ঘরে। গরিবদের প্রতি একটা বিশেষ টানের জন্যই সম্ভবত ভূতটা উপস্থিত হল স্ক্রুজের কেরানির বাড়িতে। চৌকাঠের কাছে দাঁড়িয়ে হাসল সে। তারপর মশাল থেকে সুগন্ধি ছড়িয়ে শুভকামনা করল বব ক্র্যাচিটের। দেখা গেল মিসেস ক্র্যাচিটকে, পরনে সস্তা একটা গাউন। তার পেছনেই ক্র্যাচিটদের দ্বিতীয় মেয়ে বেলিন্ডা। এক কোণে বসে আলুর সসপ্যানে কাঁটা চামচ ঢুকিয়ে নাড়াচাড়া করছে পিটার ক্র্যাচিট। সেই সাথে চিবুচ্ছে জামার কলার। জামাটা আসলে বব ক্র্যাচিটের। আজকের এই বিশেষ দিনটির খাতিরে সে সেটা পরতে দিয়েছে পুত্রকে। হঠাৎ ছুটে এসে ঘরে ঢুকল তাদের আরও 2 সন্তান। বেকারিতে রাজহাঁসের মাংসের গন্ধ পাওয়া গেছে। এই সংবাদটা দিয়েই খুশিতে নাচতে লাগলো তারা। আর এই নাচ দেখে চুলার আগুন আরও উস্কে দিল পিটার। 2-1 মিনিটের মধ্যেই আলুগুলো ধাক্কা মারতে লাগলো সসপ্যানের ঢাকনিতে। তোমাদের মহামূল্যবান বাবাটি কি আর কখনোই যথাসময়ে আসবে না? বললেন মিস ক্র্যাচিট। আর টাইনি টিম, মাথায় এত দেরি করছে কেন? আমি এসে গেছি মা, ঘরে ঢুকতে ঢুকতে বলল একটি মেয়ে। এই তো এসে গেছে মার্থা, একসঙ্গে চেঁচিয়ে উঠল ছোট 2 ভাই বোন। জানো, বেকারিতে রাজহাঁস রান্না হচ্ছে। এত দেরি করলে কেন? মেয়েকে বারবার চুমু খেতে খেতে মিসেস ক্র্যাচিট বলল। দ্রুত হাতে খুলে ফেলল শাল আর বনেট। একটা কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল, বলল মার্থা। আজ সকালে আবার পরিষ্কার করতে হলো ঘরদোর। যাকগে, আসতে যে পেরেছিস এটাই বেশি, বলল মিস ক্র্যাচিট। আয়, আগুনের পাশে এসে বস। না না, বাবা আসছে, আবার চেঁচিয়ে উঠল 2 ভাই বোন। লুকাও মার্থা, লুকাও। তৎক্ষণাৎ লুকালো মার্থা। টাইনি টিমকে কাঁধে নিয়ে ঘরে ঢুকল বব ক্র্যাচিট। কি দুঃখের, টাইনি টিম ক্রাচ ছাড়া হাঁটতে পারে না। আমার মার্থা মা কোথায়? ঘরের চারদিকে একটা নজর বুলিয়ে জানতে চাইল বব ক্র্যাচিট। মার্থা আসবে না, বলল মিসেস ক্র্যাচিট। আসবে না? চেঁচিয়ে উঠল বব। আজকের দিনেও আসবে না? বাবার মুখে কষ্টের ছাপ ফুটে উঠতে দেখে আর লুকিয়ে থাকতে পারল না মার্থা। ক্লজেটের দরজার পেছন থেকে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল সে। কেমন আছো টাইনি টিম? জানতে চাইল মিসেস ক্র্যাচিট। ভালো, খুব ভালো। ধীরে ধীরে ও আরও ভালো হয়ে উঠছে। এক নাগাড়ে বসে থাকতে থাকতে চিন্তাশক্তি অনেক বেড়েছে ওর। আমার সাথে বাড়ি আসতে আসতে কি বলছিল জানো? বলছিল ওর পঙ্গুত্ব দেখে গির্জার সবাই সহানুভূতিশীল হয়ে উঠবে ওর প্রতি। ওর আরোগ্য লাভের জন্য প্রার্থনা করবে ঈশ্বরের কাছে। ক্রিসমাসের এই মহান দিনটিতে ঈশ্বর ভালো করে দেন পঙ্গুদের, দৃষ্টি ফিরিয়ে দেন অন্ধের। সত্যি ধীরে ধীরে ভালো হয়ে উঠছে টিম। এই কথাটা আরেকবার বলার সময় সত্যি গলাটা কেঁপে উঠল ববের। আর ঠিক তখনই ভেসে উঠল টিমের ক্রাচের শব্দ। 2 ভাই বোনের সাথে সে বাথরুমে গিয়েছিল হাত মুখ ধুতে। ঘরে ঢুকে ফায়ারপ্লেসের পাশে বসে পড়ল টিম। এগিয়ে গিয়ে ওর জামার হাতা দুটো গুটিয়ে দিল বব। 2 ভাই বোন সহ পিটার গেল বেকারিতে এবং কিছুক্ষণের মধ্যেই হৈ হৈ করতে করতে তারা ফিরল রাজহাঁস নিয়ে। রাজহাঁস দেখার সাথে সাথে সবাই এমন তাড়াহুড়ো শুরু করে দিল যেন এরকম পাখি পৃথিবীতে খুব বেশি নেই। মাংসের ঝোল তৈরি করল মিসেস ক্র্যাচিট, আলু ভর্তা করল পিটার, আপেলের সসে মিষ্টি মেশালো বেলিন্ডা, থালাগুলো পরিষ্কার করল মার্থা। টাইনি টিমকে নিয়ে টেবিলের একপাশে বসে পড়ল বব। চারপাশ ঘিরে বসল আর সবাই। অবশেষে একটা সময় সমস্ত ডিশ সাজিয়ে দেয়া হলো টেবিলে। প্রার্থনার পর একটা ছুরি হাতে নিল মিসেস ক্র্যাচিট। দম বন্ধ করে রইল বাচ্চারা। তারপর ছুরিটা রাজহাঁসের বুকে বসিয়ে দিতেই ঘর ভেঙে পড়ার উপক্রম হলো তুমুল চিৎকারে। এমনকি টাইনি টিমও তার ছুরির হাতল দিয়ে বাড়ি দিতে লাগলো টেবিলে। দুর্বল গলায় বলল, হুররে। আপেলের সস আর আলুর ভর্তা সহযোগে রাজহাঁসের মাংস খেতে লাগলো সবাই। বব বলল, খুব ভালো, সস্তায় পাওয়া গেছে রাজহাঁসটা। শেষমেশ হাড়ের একটা মাত্র ছোট টুকরো পড়ে রইল ডিশে, আর সেটা দেখিয়ে মিসেস ক্র্যাচিট বললেন, রাজহাঁসটা এত বড় যে সবাই মিলে খেয়েও শেষ করা গেল না। অবশ্য পেট পুড়ে খেয়েছে সবাই, বিশেষ করে ছোট 2 ভাই বোন তো খেয়েছে গলা পর্যন্ত। রাজহাঁস পর্ব সারা হতে থালাগুলো বদলে দিল বেলিন্ডা। মিসেস ক্র্যাচিট গেল পুডিং আনতে। রান্নাঘরের যত কাছাকাছি হলো বুক ততই দুরুদুরু করতে লাগলো তার। পুডিংটা যদি ঠিক মতো তৈরি না হয়,
যদি ভেঙে যায় উল্টাতে গিয়ে? বাড়ির পেছন দিকের দেয়াল টপকে যদি চুরি করে নিয়ে যায় কেউ? ভয়ঙ্কর যত চিন্তা সব ভিড় করে এলো তার মনে। যদি সত্যি হারিয়ে যায় পুডিংটা, ছোট বাচ্চা দুটোর যা চেহারা হবে। কিন্তু না, পুডিং খুব সুন্দর হয়েছে। ঘাম দিয়ে যেন জ্বর ছেড়ে গেল মিসেস ক্র্যাচিটের। ফিরে এসে পুডিংটা টেবিলের উপর রাখল মহিলা। মুখ ভরে আছে গর্বের হাসিতে। ভাব উঠছে পুডিং থেকে। ক্রিসমাস উপলক্ষে হলির ছোট্ট একটা ডাল বসিয়ে দেয়া হয়েছে ওটার মাথায়। পুডিংটা চমৎকার হয়েছে, বলল বব। সত্যি বলতে কি, তাদের বিয়ের পর এত ভালো পুডিং আর কখনোই হয়নি। এতক্ষণে মিসেস ক্র্যাচিট জানালো তার ভয়ের কথা। বলল, ময়দার পরিমাণ নিয়ে সত্যিই চিন্তা ছিল। চুপ করে রইল সবাই। কেউ বলল না, এমনকি ভাবল পর্যন্ত না যে বড় একটা পরিবারের পক্ষে পুডিংটা বড্ড ছোট। অবশেষে একসময় চুকে গেল ডিনারের পাট। টেবিল ক্লথ পরিষ্কার করা হলো, উস্কে দেয়া হলো ফায়ারপ্লেসের আগুন। তারপর টেবিলে সাজানো হলো আপেল আর কমলা। প্রচুর পরিমাণে চেস্টনাট ফেলা হলো আগুনে। ফল খাওয়া শেষ হতেই সবাই গিয়ে বসল ফায়ারপ্লেসের কাছে। বব যেখানটায় বসল সেদিকে তাকাতেই দেখা গেল ক্র্যাচিট পরিবারের পানপাত্রের মজুদ 2টো টাম্বলার আর হাতলবিহীন একটা কাস্টার্ড কাপ। কিন্তু ওই 3টে পাত্রে করেই সোনালি গবলেটে পান করা মানুষদের মতো সুখী ভঙ্গিতে পান করল ওরা। হাসি মুখে পানীয় বিতরণের কাজটা নিল বব। ওদিকে ফায়ারপ্লেসে ফুটফাট করে ফুটতে লাগলো চেস্টনাট। মেরি ক্রিসমাস, পরিবারের সবার উদ্দেশ্যে বলল বব। ঈশ্বর আমাদের শান্তি দিন। সবাই গলা মেলালো তার সঙ্গে। ঈশ্বর আমাদের সবাইকে শান্তি দিন। সবার শেষে বলে উঠল টাইনি টিম। বাবার একেবারে পাশে বসে আছে সে। দুহাতে ওকে জড়িয়ে ধরল বব। সম্পূর্ণ নতুন একটা ভালোবাসা অনুভব করল ছেলেটার প্রতি। হঠাৎ করে ওর কিছু হয়ে যাবে না তো? অমঙ্গল আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে ববের। ভূতটাকে স্ক্রুজ বললেন, বলুন দেখি, টাইনি টিম বাঁচবে কিনা? হঠাৎ এমন একটা কৌতূহল অনুভব করলেন তিনি, যেমনটা আগে কখনো করেননি। চিমনির পাশে একটা খালি আসন দেখতে পাচ্ছি, বলল ভূত। একজোড়া ক্রাচ রাখা আছে যত্ন করে, কিন্তু আশেপাশে কেউ নেই। যদি আমার দেখার কোনো ভুল না হয়, তাহলে ছেলেটি বাঁচবে না। না না, আঁতকে উঠল স্ক্রুজ। এত কঠিন হয় না, বলো ও বাঁচবে। যদি আমার দেখায় কোনো ভুল না হয়ে থাকে, তাহলে আমাদের পরিবারের আর কেউ ছেলেটিকে দেখতে পাবে না। কিন্তু ওর বাঁচা বা মরায় কি আসে যায়? তাছাড়া যদি মরতে চায় তো ওর মরাই উচিত। মরে অধিক জনসংখ্যা রোধে ভূমিকা রাখা উচিত। নিজের বলা কথা ভূতের মুখে শুনে মাথাটা ঝুঁকে পড়ল স্ক্রুজের। দুঃখ আর তীব্র অনুশোচনায় অস্থির হয়ে উঠলেন তিনি। যদি নিজেকে সত্যি মানুষ বলে মনে করো, ভূত বলল, যদি সত্যি মনুষ্যত্ব বলে কিছু থাকে তোমার, সহজেই বুঝতে পারবে এসব চিন্তা করার কোনো অধিকার তোমার নেই। তুমি কিভাবে বুঝবে যে কার মরা উচিত আর কার বাঁচা উচিত? এমনও তো হতে পারে যে তোমার চেয়ে কোনো গরিব শিশুর বাঁচাটাই অনেক বেশি জরুরি। তাহলে কি সব মেনে নিয়ে খুশি মনে কাজ করতে রাজি হবে তুমি? ভূতের বকুনি খেয়ে মাথা আরও ঝুলে পড়ল স্ক্রুজের। কিন্তু হঠাৎ নিজের নাম কানে যেতে চোখ তুলে চাইলেন তিনি। মিস্টার স্ক্রুজ, বলল বব, আমাদের এই ভোজ আমি আপনার নামেই উৎসর্গ করতে চাই। চিৎকার করে উঠল মিসেস ক্র্যাচিট। উৎসর্গ করার মতো উপযুক্ত লোককেই তুমি খুঁজে বের করেছ বটে। রাগে লাল হয়ে গেছে তার মুখ। লোকটাকে আমার সামনে এনে দাও না, কলজেটাই খেতে দিই। আমার কলিজা খেতে সম্ভবত ভালোই লাগবে তার। দেখো, আজ ক্রিসমাস। আজকের দিনটাতে ওভাবে চিন্তা না করলেই কি নয়, বলল বব। আজ যে ক্রিসমাস সেটা আমি খুব ভালো করেই জানি, বলল মিসেস ক্র্যাচিট। কিন্তু তাই বলে মিসেস ক্রুজের মতো একটা জঘন্য কৃপণ হৃদয়হীন লোকের স্বাস্থ্য পান করতে হবে? রবার্ট, তোমার চেয়ে হাড়ে হাড়ে তোকে কেউ চেনে না, অথচ তুমি কিনা এই প্রস্তাব দিচ্ছ? ডিয়ার, নরম গলায় বব বলল, আজ ক্রিসমাস। বেশ, তোমার আর এই দিনটির সম্মানে আমি তার স্বাস্থ্য পান করছি, বলল মিসেস ক্র্যাচিট। মিসেস ক্রুজ দীর্ঘজীবী হন। আ মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার। তিনি যে খুব সুখী হবেন এতে আমার কোনো সন্দেহ নেই। মায়ের দেখা দেখি পান করল ছেলে মেয়েরাও। এই প্রথম এখানে এমন একটা ব্যাপার ঘটল যার মধ্যে প্রাণের কোনো ছোঁয়া পাওয়া গেল না। টাইনি টিম পান করল সবার শেষে। এই পরিবারটির কাছে মিসেস ক্রুজ অনেকটা রাক্ষসের মতো, তাই তার নাম উচ্চারিত হতে অন্তত মিনিট 5 স্বাভাবিক আচরণ করতে পারল না ছেলেমেয়েরা। তারপর আবার আগের মতোই উৎফুল্ল হয়ে উঠল সবাই। বব বলল, পিটারকে একটা কাজে লাগাবার কথা ভাবছে সে।
যেটা ঠিকঠাক মতো করা গেলে সপ্তাহে অন্তত 5.5 শিলিং করে পাওয়া যাবে। পিটার ব্যবসায়ী হবে ভেবে হাততালি দিয়ে উঠল ছোট দুই ভাই বোন। কিন্তু গম্ভীর হয়ে রইল পিটার। যদি সত্যি অত আয় হয়, সেটাকে কোথায় খাটালে ভালো হবে ঠিক বুঝে উঠতে পারছে না। এরপর মার্থা বলতে লাগল মিলিনারিতে কি কি কাজ করতে হয় তার। কয়েকদিন আগে এক কাউন্টেস আর এক লর্ডকে দেখেছে, সে কথাও বলতে ভুলল না। লর্ড লম্বায় পিটারের সমান, এই কথা শোনার সাথে সাথে জামার কলার এত উঁচু করে দিল ছেলেটা যে তার মাথাই প্রায় ঢেকে গেল। কথার ফাঁকে ফাঁকে পানীয়ের জগটা ঘুরতে লাগলো সবার হাতে হাতে। মার্থার কথা শেষে বরফের রাজ্যে একটা ছোট ছেলের হারিয়ে যাওয়া নিয়ে গান শোনালো টাইনি টিম। বব ক্রাচিটের এই পরিবারটি অত্যন্ত সাধারণ। খুব ভালো একটা জামা কিংবা ওয়াটারপ্রুফ জুতোও নেই কারো, কিন্তু সেটা নিয়ে কারো কোনো অভিযোগ নেই। বরং নিজেদের যেটুকু আছে সেটুকু নিয়েই তারা সুখী। এতক্ষণের আনন্দ শেষে একে একে উঠতে লাগলো সবাই। মশাল থেকে তাদের উপর সুগন্ধি ছড়িয়ে দিতে লাগলো ভূত। কিছু দেখতে না পেলেও হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল প্রত্যেকের মুখ। যতক্ষণ দেখা যায় টাইনি টিমের দিকে তাকিয়ে রইলেন স্ক্রুজ। আবার রাস্তায় এসে দাঁড়ালো দুজন। ভীষণ তুষারপাতের ফলে ইতোমধ্যেই আধার নেমে এসেছে চারপাশে। প্রতিটি বাড়ি থেকে ভেসে আসছে বাচ্চাদের চিৎকার। এক আত্মীয় যাচ্ছে আরেক আত্মীয়ের বাড়ি। এরপর কোনো রকম সংকেত না দিয়ে ভূতটা গিয়ে হাজির হলো নিরানন্দ এক মুরল্যান্ডে। চারপাশে ছড়ানো প্রকাণ্ড প্রকাণ্ড পাথর দেখলে মনে হয় এটা যেন দৈত্যদের গোরস্থান। চারদিকে নজর বোলালেন স্ক্রুজ। শ্যাওলা, ফার্জ আর লম্বা লম্বা ঘাস ছাড়া আর কিছুই নেই। এইমাত্র অস্ত গেছে সূর্য, পশ্চিম দিকে ছড়িয়ে আছে তার শেষ রক্তিম রশ্মিটুকু। এটা কোন জায়গা জানতে চাইলেন স্ক্রুজ। এখানে খনি শ্রমিকেরা থাকে, এরা কাজ করে মাটির নিচে, বলল ভূত। কিন্তু এদের সবাই আমাকে চেনে। ওই দেখো। আলো দেখা যাচ্ছে একটা কুঁড়ে ঘরের জানালায়। দুজনেই এগিয়ে গেল সেদিকে। ভেতরে ছেলে পুলে নাতি নাতনি নিয়ে আগুনের পাশে বসে আছে এক বুড়ো আর বুড়ি। সবার পরনে ছুটির পোশাক। গুনগুন করে ক্রিসমাসের গান গাইছে বুড়ো। গানটা খুব পুরানো, তার ছেলেবেলায় শেখা। এখানে দেরি করল না ভূতটা। স্ক্রুজকে নিয়ে সে উড়ে চলল মুরল্যান্ডের উপর দিয়ে। একটু পরেই কানে তালা লেগে গেল প্রচণ্ড শব্দে। সব হয়ে নিচের দিকে তাকাতেই স্ক্রুজ দেখতে পেলেন সমুদ্র। তীর থেকে প্রায় 1 লিগ দূরে নিঃসঙ্গ একটা লাইট হাউস। আগাছা স্তূপীকৃত হয়ে আছে লাইট হাউসটার গোড়ায়। আশেপাশে উড়ে বেড়াচ্ছে সামুদ্রিক পাখি। লাইট হাউসের ভেতরে একটা টেবিলের দুপাশে বসে আছে দুজন লোক। সস্তা মদ খেতে খেতে মেরি ক্রিসমাস জানাচ্ছে একে অপরকে। এখানেও বেশি দেরি করল না ভূতটা। শাঁ শাঁ করে উড়ে চলল কালো জলরাশির ওপর দিয়ে। কিছুক্ষণ পর তারা গিয়ে দাঁড়ালো একটা জাহাজের চালকের পাশে। জাহাজের সমস্ত কর্মচারী নিজের নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত, কিন্তু তার ফাঁকে ফাঁকেই তারা গাইছে ক্রিসমাসের গান। কেউ বা গলা নামিয়ে তার সহকর্মীকে শোনাচ্ছে বিগত দিনের কোনো ক্রিসমাসের গল্প। দূরের আত্মীয় স্বজনদের কথা স্মরণ করছে তারা। ভাবছে আজকের দিনে আত্মীয় স্বজনরাও নিশ্চয়ই স্মরণ করছে তাদের। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে স্ক্রুজ ভাবছিলেন আজকের উড়ে আসার কথা। হঠাৎ প্রাণ খোলা হাসির শব্দে চমকে উঠলেন তিনি। আরও চমকালেন যখন খেয়াল করলেন হাসিটা তার ভাগ্নের। চোখ তুলে তাকাতেই নিজেকে তিনি আবিষ্কার করলেন আলোয় পরিপূর্ণ একটা ঘরে। পাশেই হাসি মুখে দাঁড়িয়ে আছে ভূতটা। স্ক্রুজের ভাগ্নে হা হা করে হাসছে। পৃথিবীতে খুব কম লোকই বুঝি এভাবে হাসতে পারে। হাসির দমকে সারা শরীর কাঁপছে থরথর করে। তার স্ত্রীও হাসছে তার সাথে সাথে। ক্রিসমাস উপলক্ষে তাদের যেসব বন্ধুবান্ধব একত্রিত হয়েছে, কম যাচ্ছে না তারাও। তার মতে ক্রিসমাস একটা বাজে ব্যাপার, বলল স্ক্রুজের ভাগ্নে। কথাটা তিনি শুধু বলেন না, মনে প্রাণে বিশ্বাসও করেন। ভাগ্নের স্ত্রী বলল, ছি ছি, কি লজ্জার কথা। মেয়েটি সত্যি সুন্দরী। ছোট্ট মুখমণ্ডলে ছোট্ট মুখটি দেখলে মনে হয় ঈশ্বর যেন একটা সৃষ্টি করেছেন চুমু খাবার জন্যে। খুদে খুদে কয়েকটা তিল আছে চিবুকে। হাসলে সেগুলো যেন একটার সাথে আরেকটা একাকার হয়ে যায়। টোল পড়ে গালে। ঝকমক করছে চোখ জোড়া। সব মিলিয়ে তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকে। আসল কথা হচ্ছে ভারী হাস্যকর বুড়োটা। তিনি নিশ্চয়ই খুব ধনী। ভাগ্নে বউ বলল, অন্তত তুমি আমাকে এতদিন ধরে সে কথাই বলে এসেছ। আরে তিনি ধনী হলেই কি আর না হলেই বা কি,
ওই টাকা তো তার কোনো কাজে আসবে না। ওই টাকা দিয়ে কোনো ভালো কাজ করতে তিনি রাজি নন। ওকে মনে হয় আমি এক মুহূর্ত সইতে পারবো না, বলল ভাগ্নে বউ। তার বোনগুলো এবং অন্য মেয়েরাও ব্যক্ত করল একই মত। আমি পারবো, ভাগ্নে বলল। আসলে তার জন্য দুঃখ হয় আমার। আমি ইচ্ছে করলেও তার উপর রাগ করতে পারবো না। ঝোঁকের মাথায় কাজ করেন উনি, আর সেজন্য শাস্তিও পান যথেষ্ট। এই যে আমি নিজে গিয়ে বারবার বলা সত্ত্বেও উনি আসলেন না, এতে ক্ষতি হলো কার? চমৎকার একটা ডিনার থেকে বঞ্চিত হলেন নিজেই। হ্যাঁ, ডিনারটা সত্যিই চমৎকার ছিল। যাক, শুনে খুশি হলাম। রান্নাটা ভালো হয়েছিল। আমার আবার কম বয়সী হাউসকিপারদের উপর খুব একটা ভরসা নেই। তুমি কি বলো টপার? টপারের অবশ্য তখন ঠিক জবাব দেওয়ার মতো অবস্থা নয়। গভীর মনোযোগের সঙ্গে সে লক্ষ্য করছে ভাগ্নের এক শ্যালিকাকে। কোনো মতে শুধু বলল যে পৃথিবীতে অবিবাহিতদের চেয়ে দুর্দশাগ্রস্ত আর কেউ নেই, সুতরাং এই ধরনের প্রশ্নের জবাব দেয়া তাদের সাজে না। টপারের কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল ভাগ্নের গোলগাল শ্যালিকাটির। ওর কথা বাদ দাও, বলল ভাগ্নে বউ। কোনো কথাই ও ঠিকমতো শেষ করে না, আজব লোক। তার চেয়ে তুমি কি বলছিলে বলো। স্ক্রুজের ভাগ্নে আবার ফেটে পড়ল হাসিতে। এরকম হাসি বড় সংক্রামক, যোগ না দিয়ে পারা যায় না। তবু অতি কষ্টে নিজেকে সামলে গম্ভীর হয়ে রইল শালিকা, আর তাই দেখে অন্যরাও নিজেদের সামলে নিল। আমি বলতে চাইছিলাম, ভাগ্নে বলল, আমাদের এখানে এলে তো মামার কোনো ক্ষতি হতো না, বরং বেশ ভালো কিছু সময় কাটত তার। আমাদের প্রতি বেশ একটা বিতৃষ্ণা তার আছে। আমি কিন্তু অনেক ভেবেও তার কোনো কারণ খুঁজে পাইনি। তবে আসুন আর নাই আসুন, আমি তাকে প্রতি বছরই আসতে বলবো, কারণ তাকে দেখলে আমার কেমন একটা করুণা হয়। তাছাড়া এখানে না এলেও প্রতি বছর ক্রিসমাসের মাহাত্ম্য শুনতে শুনতে তিনি যদি কিছুটা শুধরে যান, তাহলে মন্দ হয় না। গতকাল আমি যে কথাগুলো বলেছি তাতে মনে হয় মোটামুটি নাড়া খেয়েছেন তিনি। স্ক্রুজকে নাড়া দেওয়ার কথা শুনে হাসিতে ফেটে পড়ল অতিথিরা। কিন্তু ভাগ্নেটি সত্যি খুব ভালো মানুষ। এই হাসিতে একটু অপমানিত বোধ করল না, বরং সেও যোগ দিল সবার সাথে। এরপর শুরু হলো গান। সবাই, বিশেষ করে টপার বেশ ভালো গায়। সুরের দুরূহতম জায়গায় গিয়েও কপালের শিরা ফুলে ওঠে না তার। ভাগ্নে বউয়ের বাজনার হাতটিও বেশ মিষ্টি। গান শুনতে শুনতে স্ক্রুজের আবার মনে পড়ে গেল শৈশবের কথা। ভাবলেন, আহা, এরকম গান শোনার অভ্যেস যদি আগে থেকে করতেন, হয়তো শোধরাতে পারতেন নিজেকে। গানের পর শুরু হলো খেলা, কানামাছি। পূর্ণবয়স্ক মানুষদের অবশ্য কানামাছি খেলা মানায় না, কিন্তু প্রত্যেকটি মানুষেরই কখনো না কখনো শিশু হয়ে যেতে ইচ্ছে করে। আর কে না জানে, শিশু সাজার জন্য ক্রিসমাসের চেয়ে চমৎকার দিন আর হতে পারে না। চোখ বেঁধে দেয়া হলো টপারের, কিন্তু মনে হলো পায়েও একজোড়া চোখ আছে তার, কারণ একটা করে পা ফেলছে সে, আর প্রায় সাথে সাথে নির্ভুলভাবে জেনে যাচ্ছে সবার অবস্থান। তবে কারো পিছু না নিয়ে সবসময় ছুটে যাচ্ছে সে গোলগাল শ্যালিকাটির দিকে। মাঝে মধ্যে ধাক্কা লাগছে ওর সঙ্গে, কিন্তু তাদের সরিয়ে দিয়ে সে ছুটে যাচ্ছে আবার। শ্যালিকাটি প্রায়ই বলছে এভাবে শুধুই তার পিছনে একটা ভারী দৃষ্টিকটু, কিন্তু কে শোনে তার কথা। একসময় টপার সত্যি ধরে ফেলল মেয়েটিকে, জোর করে টেনে নিয়ে গেল ঘরের এক কোণে। এমন ভাব করতে লাগলো যেন মেয়েটিকে সে জীবনে কখনো দেখেনি, যেন তার সঙ্গে কথা বলার চেয়ে তার আংটি আর মালা ছুঁয়ে দেখাটাই অনেক বেশি জরুরি। এই আচরণে ক্ষিপ্ত হয়ে মেয়েটি তাকে বকুনি দিল জঘন্য লোক বলে। ভাগ্নে বউ কিন্তু যোগ দেয়নি কানামাছিতে। বড় একটা চেয়ার নিয়ে এক কোণে বসে খেলা দেখছে সে। তার একেবারে পাশেই স্ক্রুজকে নিয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। কানামাছি শেষ হতেই শুরু হলো ফরফিটস, আর হৈ হৈ করে এই খেলাটিতে যোগ দিল ভাগ্নে বউ। চিৎকার করতে লাগলেন স্ক্রুজ, তিনিও যোগ দিতে চান খেলায়। সাবধান করে দিয়ে ভূত বলল, গলা ফাটালেও তার কথা কেউ শুনতে পাবে না। স্ক্রুজ তখন অনুরোধ করলেন অতিথিরা চলে না যাওয়া পর্যন্ত এখানে থেকে যেতে, কিন্তু ভূত জানালো সেটা সম্ভব নয়। স্ক্রুজের কথায় রাজি না হলেও তার এই শিশুসুলভ আচরণ দেখে মনে মনে খুব খুশি হলো ভূতটা। এটা একটা নতুন ধরনের খেলা, বললেন স্ক্রুজ, আর 8 ঘন্টা থাকুন এখানে, মাত্র 8 ঘন্টা। খেলাটা এরকম, একটা জিনিসের আভাস দেবে ভাগ্নে, বলতে হবে জিনিসটা কি। অনেক ভেবেচিন্তে একটা জিনিসের আভাস দিতে লাগলো সে, কিন্তু সহজেই সেটার নাম বলে ফেলল অতিথিরা। শেষমেশ বুদ্ধি খাটিয়ে সে বলল, এবার আমি ভাবছি একটা জন্তুর কথা। জন্তুটা হিংস্র, দেখতে বিশ্রী, মাঝে মাঝে গর্জন করে, ঘোঁত ঘোঁত করতেও ছাড়ে না।
জন্তুটার বাস লন্ডনে, কিন্তু চিড়িয়াখানায় নয়। সদর রাস্তা ধরে হেঁটে যায়, কিন্তু সাথে কেউ থাকে না। এমনকি ওটাকে নিয়ে খেলাও দেখায় না কেউ। তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, এটা ঘোড়া, গাধা, গরু, বলদ, বাঘ, কুকুর, শুয়োর, বিড়াল কিংবা ভাল্লুক কিছুই নয়। এবার বলো দেখি এটা কোন জন্তু? একের পর এক জবাব দিতে লাগলো সবাই, কিন্তু কারোর জবাব সঠিক হলো না। এক একটা ভুল জবাবের সাথে সাথে হাসির মাত্রা বেড়ে গেল ভাগ্নের। হাসির দমকের এক পর্যায়ে সোফা ছেড়ে উঠে পড়ল সে। পা ঠুকতে লাগলো মেঝেতে। দেখা দেখি হাসতে হাসতে লুটিয়ে পড়েছিল শালিকাও। হঠাৎ চিৎকার করে উঠল সে, আমি বুঝতে পেরেছি ফ্রেড, এই মুহূর্তে আমি বলতে পারি জন্তুটার নাম। বলো দেখি। তোমার মামা স্ক্রুজ। আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল ফ্রেড। ঘাড় নেড়ে জবাব দিল, জবাব ঠিক হয়েছে। বুড়ো মানুষটি যে আজ আমাদের অনেক আনন্দ দিয়েছেন, এতে সন্দেহের কোনো কারণ নেই, বলল ভাগ্নে। সুতরাং এরপরে তার স্বাস্থ্যের জন্য পান না করাটা অন্যায় হবে। এই যে, এখান থেকে ওয়াইন নাও সবাই। বলো মামা স্ক্রুজ দীর্ঘজীবী হোক। সমস্বরে চেঁচিয়ে উঠল সবাই। ক্রিসমাস আর নববর্ষের শুভেচ্ছা বুড়োকে, যেমনই হোক না কেন সে, বলল ভাগ্নে। ভাগ্নের কথা শুনে স্ক্রুজের মনটা আনন্দে আপ্লুত হয়ে উঠল। আরেকটু সময় পেলে তিনি হয়তো ধন্যবাদ জানাতেন এখানকার সবাইকে, কিন্তু শেষ সুযোগ আর ভূতটা তাকে দিল না। ফ্রেডের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল পুরো বাড়িটা। স্ক্রুজকে নিয়ে আবার এগিয়ে চলল ভূত। অনেক জায়গায় গেল তারা, দেখল অনেক মানুষ। তবে যে দৃশ্যই দেখল, প্রত্যেকটাই শেষ হলো আনন্দের মধ্য দিয়ে। রোগীর বিছানার পাশে গেল তারা, গেল জেলখানায়, হাসপাতালে, গরিব মানুষের বাড়ি। শত দুঃখ কষ্টের মধ্যেও সর্বত্রই ছড়িয়ে আছে খুশির একটা আমেজ। রাতটা অত্যন্ত দীর্ঘ মনে হলো। স্ক্রুজ বুঝতে পারলেন না ভূতেদের আগমন ভিন্ন ভিন্ন রাতে হলেও আসলে এসব ঘটনা এক রাতেই ঘটছে কিনা। অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ছে তার। ভূতের সাথে ঘুরে বেড়ানোর এই সময়টুকুর মধ্যে তার নিজের কোনো পরিবর্তন না হলেও ভূতটার বয়স যেন অনেক বেড়ে গেছে। পরিবর্তনটা লক্ষ্য করলেও কোনো উচ্চবাচ্চা অবশ্য তিনি করলেন না। কিন্তু এক 12 নাইট পার্টি থেকে ফিরে তিনি যখন দেখলেন ভূতটার চুল পেকে গেছে, আর চুপ করে থাকতে পারলেন না। জানতে চাইলেন, আচ্ছা ভূতেদের আয়ু কি খুব কম? পৃথিবীতে আজই আমার শেষ রাত। আজই? আর্তনাদ বেরিয়ে এলো স্ক্রুজের গলা চিরে। হ্যাঁ, মাঝরাতে। ওই শোনো, আর দেরি নেই। আশেপাশেই কোথায় যেন বেজে উঠল ঘড়ি। 11:15। কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ভূতটার রোবের দিকে তাকিয়ে বললেন স্ক্রুজ। আপনার পোশাকের ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসছে, কিন্তু জিনিসটা আপনার নয়। ওটা কি পা নাকি থাবা? জিনিসটার গায়ে যেহেতু মাংস আছে, এটা থাবাও হতে পারে, দুঃখী গলায় ভূতটা বলল। এই দেখো। রোবের ভেতর থেকে দুটো শিশু বের করল সে। কুৎসিত তাদের চেহারা। মাটিতে হাঁটু গেড়ে বসল দুজনেই। আঁকড়ে ধরল রোবের একটা প্রান্ত। দেখো, তাকাও এদের দিকে, দেখো দেখো, চেঁচিয়ে উঠল ভূতটা। একটা ছেলে আর একটা মেয়ে। পাণ্ডুর কৃশ শরীর, বিকৃত চোখে মুখে নেকড়ের বন্যতা। চোখ মুখ এমনই শুকনো যেন কতদিন ধরে কিছু খায়নি ওরা। এখন তাদের যে বয়স, তাতে দিনে দিনে ফুলের মতো বিকশিত হয়ে ওঠার কথা, অথচ ইতিমধ্যেই তাদের চেহারায় পড়েছে প্রচুর বয়সের ছাপ। বিশ্রীভাবে কুঁচকে গেছে চামড়া। যেখানে ফুটে ওঠার কথা দেবদূতের হাসি, সেখানে যেন ভ্রুকুটি হানছে দানব। সত্যি বলতে কি, দানবও এদের তুলনায় অনেক সুন্দর। প্রচণ্ড আতঙ্কে 2 পা পিছিয়ে গেলেন স্ক্রুজ। প্রাণপণ চেষ্টা করে বলতে চাইলেন, শিশু দুটো সুন্দর, কিন্তু কথা আটকে গেল গলার মধ্যে। জীবনে অনেক মিথ্যা কথা বলেছেন স্ক্রুজ, তবু এত বড় মিথ্যা কথা তিনি বলতে পারলেন না। বাচ্চা দুটো কি আপনার? শেষমেশ এটুকুই তিনি বলতে পারলেন কোনো মতে। না, এরা মানুষের। শিশু দুটোর দিকে চেয়ে জবাব দিল ভূত। এই বালক হলো অজ্ঞতা, আর মেয়েটি অভাব। এদের কাছ থেকে, বিশেষ করে এই বালকটির কাছ থেকে সাবধান। এর কপালের উপর লেখা আছে মানবজাতির ধ্বংসের ইতিহাস। ওদের কোনো আশ্রম নেই কিংবা সাহায্য করার মতো কোনো সংস্থা? চিৎকার করে উঠলেন স্ক্রুজ। দেশের জেলখানাগুলোকে সব উঠে গেছে নাকি? নাকি বন্ধ হয়ে গেছে ইউনিয়ন ওয়ার্কহাউসগুলো? নিজের বলা কথা আবার ভূতের মুখে শুনতে পেলেন তিনি। ঢং ঢং করে বাজল 12টা। চারপাশে তাকালেন স্ক্রুজ, কিন্তু ভূতটাকে আর দেখতে পেলেন না। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল জ্যাকব মার্লের কথা।
এইবার তৃতীয় ভূতটার আসবার সময় হয়েছে। হ্যাঁ, ওই তো নিঃশব্দ চরণে এগিয়ে আসছে সে। ধীরে ধীরে রাশভারী চালে এগিয়ে এলো তৃতীয় ভূতটা। একেবারে কাছে আসতেই হাঁটু ভেঙে বসে পড়লেন স্ক্রুজ। তার মনে হলো ভূতটা উপস্থিত হবার সাথে সাথে বিষণ্ণ রহস্যময় একটা আবহাওয়া ছড়িয়ে পড়ল সারা ঘরে। নিকষ কালো পোশাক ওটার সর্বাঙ্গে জড়ানো, শুধু প্রসারিত একটা হাত ছাড়া মাথা, মুখ কিংবা শরীরের কোনো অংশই আর চোখে পড়ছে না। কালো পোশাকটার কারণে চারপাশের আঁধার থেকে তাকে আলাদা করা যাচ্ছে না, যেন অন্ধকারে মিশে আছে গাঢ়তম অন্ধকার। ভূতটা বেশ লম্বা, হাঁটার মধ্যে একটা মর্যাদাপূর্ণ ভাব আছে। কোনো কথা বলল না সে, নড়ল না এক চুল, আতঙ্কিত করার মতো কোনো আচরণই সে করল না। তবু ভীষণ একটা আতঙ্ক খামচে ধরল স্ক্রুজের হৃৎপিণ্ড। আপনি কি অনাগত ক্রিসমাসের ভূত? কাঁপতে কাঁপতে বললেন তিনি। কোনো জবাব দিল না ভূতটা, শুধু হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে। আপনি কি আমাকে এমন সব জিনিস দেখাতে চান যেগুলো এখনো ঘটেনি কিন্তু আগামী দিনগুলোতে ঘটবে? জিজ্ঞেস করলেন স্ক্রুজ। এবারও জবাব দিল না ভূতটা, তবে দ্রুত একবার ভাঁজ হয়ে গেল পোশাকের ওপর দিকটা। মনে হলো যেন মাথা ঝাঁকালো সে। পরপর তিনটে ভূত দেখে ভূতের সঙ্গে অনেকটা সয়ে এসেছিল স্ক্রুজের। তবু কেন যেন তিনি ভীষণ ভয় পেলেন এই ভূতটাকে দেখে। ভূতের সাথে যেতে হবে ভেবে ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু ঠকঠক করে কাঁপছিল তার হাঁটু দুটো। তার অবস্থা বুঝতে পেরেই যেন দাঁড়িয়ে রইল ভূতটা, তাকে সামলে নেয়ার সুযোগ দিল। কিন্তু ভয় তার একটুও কমল না। মুখ দেখতে না পেলেও মনে হলো পোশাকের ভেতর থেকে জ্বলন্ত চোখে চেয়ে রয়েছে ভূতটা। হাতটা বেরিয়ে না থাকলে ওটাকে কালো একটা স্তূপ ছাড়া আর কিছুই মনে হতো না। আসলে এই দেখতে না পাওয়াটাই হলো আতঙ্কের কারণ। পৃথিবীতে যে জিনিস যত অজানা, সেটাই তত বেশি ভয়ঙ্কর। আপনার আগে আরও 3টে ভূতের সঙ্গে দেখা হয়েছে আমার, কিন্তু আপনার মতো ভয় আর কাউকে দেখে লাগেনি। তবে ভয় পেলেও আমি আপনার সঙ্গে যে কোনো জায়গায় যেতে রাজি আছি, কারণ আমি জানি আপনি এসেছেন আমাকে শোধরাতে। কিন্তু আপনি কি এরকম চুপ করেই থাকবেন? কিছু বলবেন না? কোনো জবাব দিল না ভূতটা। হাতটা স্থির হয়ে রইল সামনের দিকে। পথ দেখান, বললেন স্ক্রুজ। চলুন, দ্রুত কেটে যাচ্ছে রাত। আমি জানি আমার কাছে সময় কতটা মূল্যবান। আর দেরি করবেন না, চলুন। সামান্য নড়ে উঠল ভূতটা। স্ক্রুজের মনে হলো যেন ওটা এগিয়ে এলো তার দিকে। এক মুহূর্ত দেরি না করে তিনি অনুসরণ করলেন ভূতটাকে। চোখের পলকে বদলে গেল দৃশ্যপট। একটা শহর দেখতে পেলেন তিনি। তবে এবারের দৃশ্যপট বদলে যাবার ঘটনাটা ঘটল একটু অদ্ভুতভাবে। স্ক্রুজের মনে হলো তারা যেন শহরটার দিকে গেলেন না, বরং শহরটাই ছুটে এলো তাদের কাছে। এটা শহরের প্রাণকেন্দ্র। দলে দলে ব্যবসায়ী দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে ফুটে বেরোচ্ছে অতি ব্যস্ততার চিহ্ন। নিজেদের মধ্যে কি যেন সব আলোচনা করছে তারা। ঘড়ি দেখছে ঘন ঘন, আর যারা ছুটোছুটি করছে, পয়সার টুংটাং শব্দ ভেসে আসছে তাদের পকেট থেকে। ব্যবসায়ীদের একটা দলের উপর ঝুঁকে পড়ল ভূতটা। একটু দূরে দাঁড়িয়েছিলেন স্ক্রুজ। হঠাৎ ভূতটাকে হাত প্রসারিত করতে দেখে ছুটে গেলেন দলটার কাছে। না, বলল বিরাট চিবুকওয়ালা অত্যন্ত মোটা সোটা একটা লোক। এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলতে পারবো না, শুধু এটুকু জানি সে মারা গেছে। কখন মারা গেল জানতে চাইল একজন। খুব সম্ভব কাল রাতে। কেন মারা গেল? কি হয়েছিল ওর? বেশ বড়সড় একটা নস্যির কৌটো থেকে নস্যি নিয়ে জানতে চাইল আরেকজন। আমি তো ভেবেছিলাম ও মরবেই না। ঈশ্বর জানে, প্রথমজন বলল। টাকাগুলো শেষ পর্যন্ত কি করল? বলল লাল মুখ একটা লোক। নাকের শেষ প্রান্তে একটা আঁচিল আছে লোকটার। কথা বলার সাথে সাথে দুলে উঠছে টার্কি মোরগের ফুলের মতো। জানি না, হাই তুলল মোটা লোকটা। তার কোম্পানির নামে জমা আছে বোধ হয়। একটা ব্যাপার তোমাকে নিশ্চিত করতে পারি, টাকাগুলো সে আমাকে দিয়ে যায়নি। হেসে উঠল সবাই। অন্ত্যেষ্টিক্রিয়াটা নিশ্চয়ই কোনো রকমে পার করা হবে। আবার বলল মোটা লোকটা। মেলামেশা তো কারোর সঙ্গেই ছিল না, যাবেই বা কে? আচ্ছা, আমরা গেলে কেমন হয়? আমি যাব যদি লাঞ্চ দেয়, বলল আঁচিলওয়ালা লোকটা। যদি খাটাখাটুনি করতে হয় তাতেও রাজি আছি, কিন্তু খেতে দিলেই হবে। আবার হেসে উঠল সবাই। প্রস্তাব দিলেও যাবার ব্যাপারে আমার ইচ্ছে অবশ্য সবচেয়ে কম, কারণ জীবনে আমি কখনো কালো দস্তানা পরিনি, আর লাঞ্চ খাওয়া তো কবেই বাদ দিয়েছি। তবে তোমরা যদি সবাই যেতে চাও তাহলে আর কি করা। তাছাড়া মৃত্যু সংবাদটা পাবার পর থেকে একটা কথা মনে হচ্ছে আমার। সারা শহরের মধ্যে আমি বোধহয় একমাত্র বন্ধু ছিলাম। যখন যেখানেই দেখা হয়েছে
থেমে কথা বলেছি আমরা। হাসতে হাসতে ভেঙে পড়ল দলটা। তবে সবাই বাড়ি চলে গেল না, কেউ কেউ গিয়ে যোগ দিল অন্য দলের সঙ্গে। দলের প্রত্যেকটা লোককেই চিনতে পেরেছেন স্ক্রুজ, কিন্তু ভূত এদের কথা শুনতে বলল কেন তা বুঝতে পারেননি। ব্যাখ্যার জন্য ভূতটার দিকে মুখ তুলে চাইলেন তিনি, কিন্তু কোনো ব্যাখ্যা দিল না ভূতটা। অবলীলাক্রমে গা ভাসিয়ে চলে গেল আরেক রাস্তায়। অঙ্গুলি নির্দেশ করল দুজন লোকের দিকে। সাথে সাথে ছুটে গিয়ে কান পাতলেন স্ক্রুজ। ভাবলেন এদের কথা শুনলে পাওয়া যেতে পারে ব্যাখ্যাটা। দুজনকেই তিনি ভালোভাবেই চেনেন। দুজনেই নামকরা ব্যবসায়ী, অত্যন্ত ধনী লোক। শহরের প্রায় সবাই এদের তোয়াজ করে চলে, তিনি নিজেও। ভালো ব্যবসায়ী হতে হলে মনের বিরুদ্ধে কত কিছু যে করতে হয়। কেমন আছো? বলল একজন। হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। বুড়ো তাহলে মরল, কি বলো? হ্যাঁ তাই তো শুনলাম, খুব ঠান্ডা পড়েছে তাই না? ক্রিসমাসের সময় প্রত্যেক বছরই এরকম ঠান্ডা পড়ে। স্কেটিং করার অভ্যাস নেই নিশ্চয়ই? না না, স্কেটিং করার সময় কোথায়। আর কোনো কথা হলো না। দুজন দুদিকে চলে গেল আপন কাজে। স্ক্রুজ প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারলেন না। 1 মিনিটের এই তুচ্ছ আলাপটা ভূত শুনতে বলল কেন? পরে ভাবলেন আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও কারণ একটা নিশ্চয়ই আছে। কিন্তু কি সেই কারণ? যে মৃত্যু নিয়ে ওরা আলাপ করছে সেটা কোনো মতেই জ্যাকবের মৃত্যু সংবাদ হতে পারে না। জ্যাকবের মৃত্যু তো তিনি নিজের চোখেই দেখেছেন, কিন্তু এই মৃত্যু ঘটবে ভবিষ্যতে। তার পরিচিতদের মধ্যে কি এমন কেউ আছে যে খুব শিগগির মারা যেতে পারে? না, সেরকম কারো কথা তো মনে পড়ছে না। তবে তিনি বুঝুন আর নাই বুঝুন, এতে কোনো সন্দেহ নেই যে ওদের আলাপের মধ্যে তাকে শোধরানোর মতো কিছু অবশ্যই আছে। সুতরাং যা দেখবেন বা যা শুনবেন নিখুঁতভাবে মনে রাখতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে ভবিষ্যতের স্ক্রুজের কথা। ভবিষ্যতে তিনি কেমন হবেন দেখার জন্য বড়ই উতলা হয়ে আছে তার মনটা। এমনও তো হতে পারে এত চেষ্টা করেও যা বুঝতে পারছেন না, তার ভবিষ্যৎ আচরণের মধ্যেই লুকিয়ে আছে সেই জটিল ধাঁধার জবাব। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।